নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো অলৌকিক। ফিরে এলাম তোমাদের মাঝে। যতটা কষ্ট তোমাদের হচ্ছিল তার চেয়েও কয়েক গুণ বেশি কষ্ট হচ্ছিল আমার। শুধু মনে পড়ছিল পুরনো দিনগুলোর কথা। একটু একটু করে কিভাবে অলৌকিককে বড় করলাম, কত অভিজ্ঞতা, কত স্মৃতি, কতজনের সঙ্গে বন্ধুত্ব, সব শেষ হয়ে যাবে। খুব কষ্ট হচ্ছিল। তখন তোমরা যেভাবে আমার পাশে দাঁড়ালে, এটাই দরকার ছিল। কেউ ঘটনা পাঠালে, কেউ বা আলাদা একটা পথ খুলে দিলে, বললে যে ঘটনা যদি না থাকে গল্প শুনিও, আমরা তাই শুনব, তবু অলৌকিক বন্ধ করো না। তোমাদের উপদেশ মেনে চলার চেষ্টা করব। ঘটনা যদি শোনাতে পারি শোনাবো, না হলে লেখক সাহিত্যিকদের রোমাঞ্চকর ভৌতিক অভিজ্ঞতা বা গল্প শোনাবো। কি কি গল্প শোনানো যায় সেটা না হয় তোমরাই সাজেস্ট করো। তো চলো আজ তোমাদের শোনাই অসাধারণ ছোট ছোট 3টে ঘটনা। প্রথম দুটি শেয়ার করেছেন সীমাদি। অসংখ্য ধন্যবাদ দিদি তোমাকে ঘটনাগুলি অলৌকিকে শেয়ার করার জন্য। আর থাম্বনেল ডিজাইন করার জন্য যদিও জ্যোৎস্না এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, হসপিটালে অ্যাডমিট, অপারেশন আছে ওর। দ্রুত সুস্থতা কামনা করি জ্যোৎস্না, তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসো। আর বন্ধুরা, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো। এবারে তাহলে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হাই অমিত, আমি তোমার সীমাদি, আসানসোল থেকে বলছি। দুদিন আগে নিয়তি নিয়ে একটা ঘটনা তোমাকে লিখেছিলাম, তুমি শুনিয়েছ। আজ তোমাকে মায়ের কথা নিয়ে একটা ঘটনা লিখব। সেকাল একাল, সত্যযুগ, কলিযুগ, যাই হোক, মায়ের কথা প্রতি যুগেই সত্য হয়। এই জন্যই মাতৃশক্তিকে পুজো করা হয়। যাই হোক, ঘটনাগুলি বলছি শোনো। এর আগেও একাধিক ঘটনায় আমি বলেছিলাম আমার দাদু রেলওয়েতে চাকরি করতেন। সীতারামপুর রেল কোয়ার্টারে উনি সপরিবারে তখন থাকতেন। ওনারা যেখানে থাকতেন তার ঠিক পেছনের দিকটায় কয়েকটা মুসলিম পরিবার থাকত। খুব একটা দরকার ছাড়া ওদিককার লোকে এদিকে আসতো না, আবার এদিককার লোকেরাও ওদিকে যেত না। তো ওখানে একটি পরিবার ছিল, দাদুরা চিনত। বড় ছেলেটা কোন একটা জায়গায় কাজ করত, বয়স ওই 19-20 হবে। ওর ছোট ভাই বোন আছে, মা আছে, কিন্তু বাবা নেই। সকালে ওর মাও কোনো এক জায়গায় কাজ করতেন, দুপুরে বাড়ি ফিরে রান্না বান্না করতেন, ঘরের কাজ করতেন। মোটের উপরে খুব অভাবের সংসার ছিল। তো একদিন হয়েছিল কি, ছেলেটি বিকেলবেলায় কাজ থেকে বাড়িতে ফিরেছে। আকাশে খুব মেঘ করেছে সেদিন, পুরো অন্ধকার হয়ে গেছে চারদিক, যে কোনো সময় মুষলধারায় ঝড় বৃষ্টি নামবে। তাই ওর মা ওকে বলল, গা হাত পা ধুয়ে নে তাড়াতাড়ি, বৃষ্টি আসছে, আমি ততক্ষণ একটু চা করে নি। তো চা হতে হতে ছেলেটা গা ধুতে গেল, ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওর মা ওকে চা খেতে দিলেন। ছেলেটা জানলার দিকে পেছন করে বসে চা খাচ্ছে আর ওর মায়ের সঙ্গে গল্প করছে। এদিকে বাইরে তখন মুষলধারে বৃষ্টি চলছে, ঘন ঘন মেঘ ডাকছে। ওর মা তখন ওকে বলল, কি মেঘ ডাকছে দেখ, জানলার ধারে বসিস না, এইদিকে সরে বস, জানলাটা দিয়ে দে। কিন্তু ছেলেটা শুনল না, বলল, ও কিচ্ছু হবে না মা, বলেও বসেই রইল। তার মিনিট খানেকের মধ্যেই একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল। চারপাশ কাঁপিয়ে আচমকাই একটা বাজ পড়ল। সারাটা বাড়ি কেঁপে উঠল। জানলার ধারে বসেছিল ছেলেটা, বাজটা সরাসরি জানলা দিয়ে ঢুকে ওরই গায়ে পড়েছিল। ফলে সঙ্গে সঙ্গে শেষ ছেলেটা। ছেলেটা যদি ওর মায়ের কথা শুনতো, তাহলে এভাবে অকালে ওকে যেতে হতো না। মায়েদের মধ্যে একটা অদ্ভুত গুণ থাকে,
সন্তানদের বিপদ আপদ আগে ভাগেই তারা বুঝতে পারেন। তাদের কথা খুব লেগে যায়। এইরকমই তাহলে আরো একটা ঘটনা বলছি, শোনো। নবাব সিরাজদৌলার কথা কে না জানে। বাংলার শেষ স্বাধীন নবাব, বেঈমান মির্জাফরের জন্য যাকে ইংরেজদের হাতে পরাজিত হতে হয়েছিল। তারই সঙ্গে সঙ্গে বাংলা নিমজ্জিত হয় পরাধীনতার কালো অন্ধকারে। মির্জাফর তো বেঈমান বিশ্বাসঘাতক ছিলই, কিন্তু মির্জাফর পুত্র মিরন ছিল আরো এক কাঠি ওপরে। সেই তো সিরাজকে নৃশংসভাবে হত্যা করে। তারপরেও তার রক্তের পিপাসা মেটেনি। সিরাজের গোটা পরিবারকেও নির্মমভাবে হত্যা করেছিল সে। সিরাজের মা মাসি সহ পরিবারের সকলকে একটি নৌকায় তুলে দেয়। তারপরে মাঝ নদীতে সেই নৌকা ডুবিয়ে গোটা পরিবারকে শেষ করেছিল মিরন। সেই নৌকায় সিরাজের মাও ছিলেন, আমিনা বেগম। একেই তো পুত্র শোক, বেঈমানির শিকার, তার উপরে পরিবারের সকলকে হত্যা করা। এই জন্য শোনা যায় অন্তিম মুহূর্তে তিনি মিরনকে অভিশাপ দিয়েছিলেন, যে পাপ তুই করেছিস বজ্রাঘাতে মৃত্যু হবে তোর। পরবর্তীতে সত্যি সত্যি কিন্তু তাই হয়েছিল। অনেক বছর কেটে গিয়েছিল। মিরনের হাত থেকে রক্তের দাগ হয়তো মুছে গিয়েছিল, কিন্তু এই অভিশাপ ললাট লিখনে পরিণত হয়েছিল। মিরন একবার কোথায় গিয়েছিল, সেখানে তাঁবু খাটিয়ে সে রাত্রি যাপন করছিল। সেই রাতে প্রবল ঝড় বৃষ্টি। তারপরে আচমকা একটা বজ্রপাত হয় ওই তাঁবুর ওপরে। আমিনা বেগমের বদদুয়া সত্যি হলো, মিরন বজ্রাঘাতে মারা গেল। তো এই ছিল বন্ধুরা প্রথম এবং দ্বিতীয় ঘটনা একই সঙ্গে। এটা সত্যি কথা যে মায়ের কথা খুব লাগে। সন্তানদের মায়েরা সাবধান করে এবং সন্তানদের মায়েরা অভিশাপ তো দেন না, কিন্তু সন্তানদের জন্য অভিশাপ দেন এবং সেটাও কার্যকরী রূপে প্রতিফলিত হয়। তো এবারে তোমাদের শোনাবো আজকের দ্বিতীয় ঘটনা। এটা শেয়ার করেছে অন্তরশীল। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, আবারও বলছি, ঘটনার এত টান যে অলৌকিক চালানোর মতো পরিস্থিতি নেই। তাই তোমরা প্লিজ ঘটনা পাঠাও। ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে এমন কোনো কথা নেই। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে ঘটনা শেয়ার করতে পারো। এবারে আসি আজকের তৃতীয় ঘটনায়। হ্যালো দাদা, আমি বাংলাদেশের ঢাকা থেকে অন্তরশীল। সত্যি কথাই যে নানান কারণে অনেকদিন কোনো ঘটনা পাঠানো হয় না, কিন্তু ঘটনার অভাবে অলৌকিক বন্ধ হয়ে যাবে সেটাই বা কি করে হতে দেওয়া যায়। তাই হাজারো ব্যস্ততার মধ্যেও তোমাকে ঘটনা লিখতে বসলাম। ঘটনাটি খুবই ছোট, মা বিপত্তারিণীর একটি দৈবিক ঘটনা। আমার বন্ধুর বাড়ির ওখানেই এই পুজোটা হয়। ওখানে একজন ভদ্রমহিলা আছেন, সাধিকা ধরনের, মাথায় জট, হাতে অনেকগুলি শাখা। তিনিই মাকে পেয়েছিলেন। সেই ভদ্রমহিলা প্রায়শই ওনাদের বাড়ির উঠোনে একজন বৃদ্ধা মহিলাকে দেখতে পেতেন। লাল পেরে একটা সাদা শাড়ি পরে বাড়ির উঠোনে পায়চারি করে। গায়ের চামড়া ঝুলে পড়েছে, অথচ কি দীপ্তি চেহারায়। সেই বৃদ্ধা আবার যখন একদিন রাতের বেলায় ওনাদের বাড়ির উঠোনে পায়চারি করছিলেন, তখন সেই ভদ্রমহিলা ওনার মুখোমুখি হন। জিজ্ঞেস করেন, আপনি কে? প্রায়ই দেখি আমাদের বাড়ির উঠোনে পায়চারি করেন। উনি তখন বলেন, আমি আমি মা বিপত্তারিণী, মানুষের বিপদ নাশ করি আমি। 13টি ফল, 13টি ফুল, 13 জন বউ মিলে আমার পুজো কর।
তোদের সব বিপদ দূর হয়ে যাবে। এই কথা বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন। সেই ভদ্রমহিলা বুঝলেন যে সত্যিই তাহলে ইনি মা বিপদ তারিণী, পুজো নিতে চান। তখন তিনি পাড়ার বউদের এই কথা জানালেন। অনেকেই রাজি হলো। তারপর রথযাত্রার পর এক মঙ্গলবার 13 জন বউ মিলে 13টি ফুল 13টি ফল দিয়ে মায়ের পুজো দিলেন। সেই সময় একটা সাংঘাতিক ঘটনা ঘটেছিল। তেনারা আপন খরচায় মায়ের একটি মূর্তি গড়েছিলেন। একজন পুরোহিত জোগাড় করেছিলেন পুজো করার জন্য, কিন্তু সেই পুরোহিত সকালে চা বিস্কুট আর কি সব খেয়ে অশুদ্ধ অবস্থায় পুজো করতে এসেছিলেন। মা কি আর সেই পুজো নেন? দিয়েছেন এক চড়। তাতেই উনি সেখানে মাথা ঘুরে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যতক্ষণ না পুজো শেষ হলো ততক্ষণ ওনার আর জ্ঞান ফেরেনি। শেষে ওনার দাদা এসে ওই পুজো সম্পন্ন করেছিলেন, যদিও তিনিও আবার আর একজন। পুজো শেষে নিজের মতো করে বিধান দিয়ে গেলেন। বললেন, খুব জাগ্রত ইনি, এনাকে বিসর্জন দিয়ে দিও। রাখলে অত নিয়ম কানুন পালন করতে পারবে না, অন্যায় অবিচার হবে, আরও অমঙ্গল হবে। এনারাও তেমন। বুড়িটি বেশি এসে মা যা বলেছিলেন এনারা তা না শুনে পুরোহিতের কথা শুনলেন। বিসর্জন দিয়ে দিলেন মায়ের প্রতিমা। যেই না মূর্তি বিসর্জন করলেন অমনি দেবী ভর করলেন ওই মহিলার ওপরে। সব ভেঙে ছুঁড়ে তছনছ করে ফেলছেন। বলছেন, দুলালিকে আমি বলেছিলাম আমার মূর্তি বিসর্জন করতে না, প্রতিষ্ঠা করতে। কেন অন্যের কথা শুনে আমার মূর্তি বিসর্জন করা হলো? সব ছাড়খাড় করে দেব আমি। তখন সবাই ক্ষমা চাইল মায়ের কাছে। আবারও পুজো করবে বলে মাকে কথা দিল। তবে গিয়ে মায়ের ক্রোধ শান্ত হলো। পরে সেই ভদ্রমহিলা নিজেদের বাড়িতেই মায়ের পুজো করেছিলেন। মাকে প্রতিষ্ঠা করেন নিজেদের বাড়িতে। যেদিন মাকে তিনি প্রতিষ্ঠা করেন সেই রাতেই ওনার মাথায় জট দেখা গিয়েছিল। তারপর ধীরে ধীরে সাধন ভজনে উনি লীন হয়ে যান, সাধিকা হয়ে ওঠেন, সিদ্ধি লাভ করেন। তো এই ছিল বন্ধুরা আজকের তৃতীয় ঘটনা। এটাও কিন্তু ভীষণ ভালো একটা ঘটনা। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাগুলি কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের অর্থাৎ শ্মশান কুকুরের ঘটনায় যারা যারা কমেন্ট করেছিলে তাদের মধ্যে মনীষা কাকিমা লিখেছেন, গা শিউরে উঠল ঘটনা দুটো শুনে। অজন্তা হরে লিখেছে, প্রথম ঘটনাটা মন ছুঁয়ে যাওয়া এবং কষ্টের একটা ঘটনা, আর দ্বিতীয় ঘটনাটা শুনে গায়ে কাঁটা দিয়ে গেল। অমিতা জেঠিমা লিখেছে, অলৌকিকের অসাধারণ সব ঘটনা শুনতে চলে এসেছি, জানি ইউনিক হবেই। সুদেশা সিংহ রয় উনি লিখেছেন, দুটো অসাধারণ ঘটনা শুনলাম অমিত। শুধু মানুষের এন্টিটির ঘটনাই শুনে আসছি, আজ প্রথম কুকুরের এন্টিটির ঘটনা শুনলাম। শুনে ভীষণ ভালো লাগলো। দ্বিতীয় ঘটনাটা সত্যি খুব ভয়ের। মৌসুমী মুখার্জি লিখেছে, অসাধারণ রোমহর্ষক ঘটনা শুনছি ভাই। তোমার বলা ঘটনা শুনে তবেই ঘুমিয়ে পড়ি, অভ্যেস হয়ে গেছে। সুরদীপ কুণ্ডু লিখেছে, খুব ভয়ঙ্কর ঘটনা, অসাধারণ। গীতাদি লিখেছে, হ্যাঁ ভাই, তোমার ঘটনা শুনছি। তোমার ঘটনা মানেই হলো দুর্দান্ত ঘটনা। সমী সরকার লিখেছে, অমিতদা, আজ 11:10 তোমার ঘটনা শুনছি। হাতে 2 মিনিট সময় নিয়ে কমেন্টগুলো পড়বে, তাহলে সবার ভালো লাগবে। ভাই, আমি চেষ্টা করি সবারই কমেন্ট পড়ার, কিন্তু একটা এপিসোডে যদি সবার কমেন্ট পড়তে যাই তাহলে টোটাল এপিসোডের অর্ধেক ঘটনা আর অর্ধেক কমেন্ট হয়ে যাবে। ধর অনুযায়ী মাথা তো হতে হয়, তবেই তো দেখতে ভালো লাগবে। তাই যতজনের সম্ভব কমেন্ট পড়ি আর বাকিদের নামগুলো বলি। আজ যাদের কমেন্ট পড়লাম পরদিন তাদের নাম বলবো, আর আজ যাদের নাম বললাম পরদিন তাদের কমেন্ট পড়ব। এইভাবেই চলে। তো এছাড়াও আরও কমেন্ট করেছ মিঠু পাত্র, সৌমিতা চক্রবর্তী, বিশ্বজিৎ ভট্টাচার্য, অক্ষয় অধিকারী, জবা চক্রবর্তী সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা।
তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।